এমন কোনো দিন নাই স্যার মার পায়ে ধরি নেই আমি, মা মায়াটা দেখেন, একটু একটু দেখে আসেন, ওর ভালো লাগবো আপনার মেয়ে হিসাবে খারাপ না, দেখতে সুন্দর, লম্বা সুরা, ফেস কাটিং, এইভাবে বলছি, এটা লক্ষ্মী মেয়ে। মার মন গলে না। এখন সংসারে বড় ছেলে টাকা দেয় বেশি, এই জন্য কি তার দিকেই বেশি খেয়াল, তার কথাই শুনতে হবে। আমি 2 টাকা কম দিই বা বেশি দিই, আমার কোনো নাম হয় না। আমি যা পারি দিই, আমি ঘর থেকে নেই না। ওকে কল দিছি, আর ভাই ওর তো কোরবানি ঈদের 2 দিন পরে বিয়ে হয়ে গেছে, আপনি কি জানেন না? আমি মানে ঘাম বের হয়ে গেছে স্যার, এক কথা আমার শরীর থেকে মানে থরথর হাত পা কাঁপতেছে। আমি ওই বিয়ে তো আপনার সাথে হওয়ার কথা। হ্যাঁ, তা আমি বললাম যে ও এটা কেমনে পারলো, ওর সাথে তো আমার এই যে গত মাসে যখন আপনি যেভাবে বলতেছেন ঈদের 2-3 দিন পর, তাও তো আমার সাথে কথা। আমি একটা মাস ওর জন্য অপেক্ষায়, ও কখন ফোন দিবে, কখন আসবে, 6টা মাস 4টা মাস দেখা নেই, তাই বলে এই এত কিছু। যেই মানুষটাকে আমি এত সাপোর্ট দিলাম, এত মার অপমান ভালোবাসলাম, করলো তো। সে মানুষটা কেমনে পারলো? সেও তো বাধা দিতে পারতো, বিচার মা এগুলো বলার দরকার নেই, আমি ওকে ভালোবাসি, আমাকে ভালোবাসি, এই কথাটা বললে জাস্ট ওখানেই শেষ। আমি তারপরও স্যার পাগলের মতো, বেহায়ার মতো, একটা মানে খারাপ মানুষের মতো আমি ওকে আমি বলতেই পারতাছি না। স্যার আমি 2022 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এরপরে আমি ভার্সিটি প্রিপারেশনের জন্য বাড়ি থেকে কিছু টাকা আনি। এরপরে আমার বড় ভাই থেকে, এরপর একটা বাসা ভাড়া নিয়ে অল্প স্বল্প, মাত্র 1500 টাকায়, মানে ছোট একটা রুম। ওই সময় টিউশনি 1-2টা পাইছি, সব মিলে 5-6 হাজার টাকা হইতো। প্রায় 1 মাস 2 মাস কষ্ট করার পরে আমার ভার্সিটি প্রিপারেশনটা নেওয়ার হয়নি, টিকে নাই, অনেক নাম্বার কম পাইছিলাম তখন। শেষ পর্যন্ত বরিশাল বিএম কলেজে চান্স হয়েছে। পরে আমার মনে আছে বাড়ি থেকে 1000 টাকা আনায়া তারপরে আমি লঞ্চে বরিশাল যাব। এমন সময় হঠাৎ করে আমি যেখানটায় সিট করছিলাম ওইখান থেকে একটা মেয়ে আমার পাশে বসছিল, আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনার বাসা কোথায়। আমি বলছি আমার বাসা তো ভোলা, বরিশাল আসছে এরকম ভর্তি হইতে। তো ও মেবি ইন্টার পরীক্ষা 2023 সালে দিছে আমার মনে হয় যতটুকু। তো আমাকে বলছে যে আপনার ফোন দিয়ে কি বাড়িতে একটা ফোন দেওয়া যাবে। তো আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম, পরে বলছি আচ্ছা দেন। দেওয়ার পর আমি নাম্বারটা আমার যতটা মনে আছে আমি ডিলিট করে ফেলছি। এরপর আমি কলেজে গেছি, প্রায় 10টা 11টা বেজে গেছে। হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে, ভাই আপনার ফোন দিয়ে তো একটু কথা বলছিলাম রাত্রে, আপনার নাম্বারটা আমি রাখছি। তো আমি ইন্টার পর্যন্ত কোনো রিলেশনে ছিলাম না, কখনো ওই সমস্ত বিষয়েই ছিলাম না, পড়াশোনা করছি, বাবা মার কথা শুনছি, আমার মনে আছে খেলাধুলা করতাম। এরপরে ও মেয়ে আমাকে কথা বলতেছে 1 দিন 2 দিন, আমার মনে আছে আমি তখন আবার ঢাকাতে চলে আসি। ওই দিন আমার একটা মিনিট কাটে 30 মিনিট কথা বলার পরে আবার 30 মিনিট ভরলে মোট 60 মিনিট কথা বলার পর আর টাকা থাকতো না, আমার এতটুকু কথা মনে আছে। এরপরে আমি 2-3 দিন ধরে গ্যাপ দিতাম, কথা বলা বন্ধ করে দিতাম। তো ও মেয়ে করছে কি, আমার একটা বড় ভাই ছিল ওইখানকার, ওই ভাইয়ের ফোন নাম্বারটা জানি কীভাবে সংগ্রহ করছে আমি জানি না, আমার থেকে হয়তো বা নিচে কোনোভাবে। তখন ওই ভাইকে ফোন করতো যে ও দিয়ে আমাকে কল দেয় না। তো ভাই বলতো যে ওর মনে সমস্যা আছে, অসুস্থ এরকম। আর আমাকে জিজ্ঞেস করতো ভাই যে তুমি ওনাকে ওই মেয়েকে কল দিচ্ছ না কেন। পরে আমি বলতাম যে ভাই আমার টাকার সমস্যা, মিনিট কাট ভরতে অনেক খরচ, এই আমি পারতেছি না। তো কথা বলতেছি 1 মাস 2 মাস, হঠাৎ করে আমাকে মেয়ে বললো কি আমার বড় বোন সদরঘাট থাকে ভাড়া ফ্যামিলি সহ, তুমি একটু আপুর সাথে একটু দেখা করো। তা আমাকে একটা নাম্বার দিল, ওই আপুই ফোন দিছে আমাকে যে মেহেদি তুমি ভালো আছো। আমি কিছু জি ভালো আছি, আমাদের বাসায় আসতে পারবা। তো আমরা হচ্ছে 4 ভাই, আমার কোনো বোন নেই, বড় বোনের মতো প্রথমে সম্মান করি। আমি আমার এক বড় ভাইকে ঢাকা থেকে নিয়ে তার বাসায় সদরঘাট গেছি। যাওয়ার পরে আমাকে অনেক নাস্তা টাস্তা দিছে, দেওয়ার পরে খাওয়া দাওয়া করছি। করার পরে আমাকে কোশ্চেন করলো যে আমার বোনকে তো বিয়ে দেবো, জিজ্ঞেস করছি ওকে তোর কোনো পছন্দ আছে কিনা। তখন সে বলল, সে নাকি বলছে আমার কথা। তা আমি একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে আসছি যে আপু আমি আপনাকে পরে জানাবো। শুধু আমি বলছি যে আমার বড় ভাই আছে আর ছোট 2টা ভাই আছে, বড় ভাইয়ের আগে তুমি বিয়ে করতে পারতেছি। তখন আমি তাকে ফোন দিলাম যে তোমার সাথে কথা হইলো 2 মাস, রিলেশনের শব্দটাই তো আসেনি, এখানে ফ্রেন্ড হিসেবে কথা বললাম, তুমি আমাকে মেনশন করে দিলে, এটা কি ঠিক? আমি তোমাকে বুঝি চিনি, তারপরে তো আমি তো তোমার বাড়িতে যাইনি, তুমি আমার বাড়িতে যাও নাই। এরপরে কোরবানি ঈদে এসে গেল 2023 সালে, আমি বাড়িতে গেছি, আমার সাথে বরিশাল 30 গোডাউনে দেখা করলো, বললো কি মেহেদি তুমি একটা চাকরি নাও, চাকরি ছাড়া তো এই সময় চলে না। আমার মনে আছে আমি কোরবানি ঈদটা কাটাইছি, তারপরের দিনে আমি ঢাকা চলে আসি এই চাকরির জন্য। গুলশান 2 একটা চাকরি নিই, সর্বপ্রথম বেতন ছিল 10,200 টাকা, আমার আসা যাওয়া খরচ ছিল 800 টাকা, মাসে আমি একটা হিসাব করলাম।
6 মাস যাওয়ার পর তার একটা দুলাভাই ছিল, ওই একটা দুলাভাই তো ওনার বড় বোনের জামাই, উনি দেশের বাইরে যাবে জানুয়ারি 18 তারিখ, হ্যাঁ হ্যাঁ। তখন যখন বিদেশ যাবে আমাকে ফোন দিল যে মেহেদি তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? আমি বাড়িতে তো আমার একটু সমস্যা চলতেছে, মানে বাড়িতে ব্যাকে জিজ্ঞেস করতেছে মেয়ে বড় হয়েছে বিয়ে শাদীর ব্যাপারে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আপুর সাথে ঢাকা থাকবো, দুলাভাই বাইরে চলে যাবে। তো আমি বললাম আমার মাত্র 6 মাস হলো তোমার সাথে পরিচয়, আমি কেবল একটা চাকরি করি, 10,200 টাকা স্যালারি পাই, আমি চলবো না? তোমাকে দেবো না বাসায় টাকা পাঠাবো? তো সে বললো কি আমারও টাকার দরকার নেই, আমার বাবা মা আছে, দুলাভাই আছে, খরচ দিতে পারো। তখন আমি কিছু বলি নাই, আমি আমার মার সাথে শেয়ার করছিলাম বিষয়টা, ছবিও দেখাইছি মাকে, ওর বোনের নাম্বারটাও দিয়ে আসছি, আমার মনে আছে, বিশ্বাস করে দিয়ে আসছি আমার কথা বলার জন্য, আমি তো পারবো না, আমার বড় ভাই আছে। তো আমি ওরে বলছি, নীরবই বলছি, আমি গুলশানে তখন ডিউটি করি, যে দেখো তুমি অন্য একটা ছেলে দিকে বিয়ে করে ফেলো, আমার ফ্যামিলি মনে হয় না এই সময়টা আমাকে বিয়ের জন্য প্রিপারেশন মনে করতেছে, এখন 24 সাল সবাই কেবল, আমার বয়স ছিল 22 বছর কেবল। তো আমাকে বললো কি আমি জানি তুমি মন থেকে এটা বলোনি, তোমার প্রতি আমার টান আছে, তুমি এটা মন থেকে বলো। তো আমি এইভাবে বলছি যে আমাকে সময় দেওয়া লাগবে। তখন আমি গুলশান 2-এর চাকরিটা ছেড়ে দিছি, ওর দুলাভাইকে বাইরে পাঠাইছি, তখন রিসিভ করে দিয়ে আসছি। এরপরে আমি একটা কেমিক্যাল কোম্পানিতে চাকরি নিই, তখনকার স্যালারি ছিল আমার 17,000 টাকা, 300 ফিট ওইদিকে পূর্বাচল। তখন আমি, ও আবার গ্রামে ইন্টারমিডিয়েট কমপ্লিট করলো, পরে আমি ওর সাথে দেখা করতে গেছি বরিশাল। তখন আমি বললাম দেখো 24 সালের ডিসেম্বর পর্যন্ত আমাকে কি একটু সময় দেওয়া যায়, আমি আর কখনো তোমাদের কাছ থেকে সময় চাবো না, আমার প্রতি তোমার একটা ফিলিংস আসতেছে, এখন ভালো লাগা কাজ করতেছে, আমি ফ্যামিলিকে বলতেছি। এর ভিতরে ওর বাবাকে আমার বাড়িতে একবার পাঠাইছে, অন্য এক পরিচয় পাঠাইছে আমাদের বাড়ি গাড়ি দেখার জন্য। ওর বাবা আসলে এমন একটা পরিবেশে গেছে, একটা গ্রামের মানুষ হিসেবে এটা আমার মা পছন্দ করেনি, এক কথায় পছন্দ, মার পরিবেশের সাথে এটা খাপ খায়। তো মাকে আমি বলছি যে অন্য একজন আত্মীয় আমার গেছে, কিন্তু ওর বাবা যে গেছে এটা আমি শেয়ারই করিনি, এটা ঘটনাটা পরে জানা হয়েছে আর কি। মার ওখান থেকেই মনটা নষ্ট হয়ে গেছে, মেয়ের থেকে মেয়ের বাবার ফ্যামিলির চলাফেরা যতটুকু যা বুঝলাম। এরপরে 24 সালের রমজান মাসে ও আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বললো কি মেহেদি আমি একটা নার্সিং ট্রেনিং করবো বরিশালে, এখন তো অনেক খরচ, তুমি কি যদি একটু খরচটা কন্টিনিউ করতে আমার। তা আমার মাথায় একটা আইডিয়া আসলো যে যদি আমি ওকে লাইফ পার্টনার হিসেবে নিই, ও একটা নার্সিং ট্রেনিং করলে একটা সুনাম থাকতে পারে, হয়তো বা এটার মাধ্যমে আমার ফ্যামিলি রাজি হইতে পারে। বাড়ির পাশে ওর বিকাশে আমি প্রায় সময় টাকা পাঠাতাম, 500-700 যা পারতাম, যা চাইতো না দিয়ে পারতাম না, আমি মনে করতাম এটা ইনভেস্টের মনে করতাম, মানে ভালোবাসে দিচ্ছি কথায়। আমার এখানে বলছে বাবা আমাকে দিছি, কিন্তু ওকে বেশি করছি আর কি। তো নার্সিং ট্রেনিং শেষ করলো 3 মাস। এরপর আমাকে হঠাৎ করে বললো আমি একটা চাকরি নিব, ঢাকাতে চাকরি হবে একটা প্রজেক্টের মাধ্যমে, নার্সিং যেমন বাসা বাড়িতে যে সেবার জন্য যাদেরকে নেওয়া হয় আর কি, কেয়ার গিভার বলে এক কথা। তো বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে ও ঢাকাতে গেল, আমি যে ক্যান্টনমেন্টে থাকতাম ওইখানে যায় উঠছে। তার মানে আমি বললাম যে আমি ক্যান্টনমেন্ট ইসিবিতে পড়াশোনা করছি, ওখানে যে উঠছে। তো আমার মাথার মধ্যে টেনশন আছে, তুমি চাকরি করবা এই সময়টায়, আমার তো খুব খারাপ লাগতেছে, চাকরি করবা ভালো কথা, নিরাপত্তার ব্যাপার, একটা মেয়ে মানুষ, আমি না তোমাকে এভাবে ছাড়তে চাই না আসলে। তো বলতে সমস্যা নেই, থাকা খাওয়া এক জায়গায়, সবই এক জায়গায়, সমস্যা কিছু। তো আমি সাপোর্ট দিলাম। মোহাম্মদপুর তখন ওর চাকরি। তো আমি যে কেমিক্যালের চাকরিটা ছেড়ে দিছি কম্পিউটার ট্রেনিংয়ের জন্য, কম্পিউটার ট্রেনিং করতেছি, ও ইনভেস্ট করতেছি কম্পিউটার ট্রেনিংয়ের পাশাপাশি, ওর খোঁজখবর নিচ্ছি। ও যখন চাকরিতে 2-3 মাস কন্টিনিউ করলো, তখন থেকে দেখলাম যে ওর মানে মনের ভিতর থেকে যেন অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসলো। কেমন? চিন্তা ভাবনাটা হলো মানে আমাকে ফোনে কথা বললে দেখা যায় আমি ব্যস্ত আছি মেহেদি, কিন্তু প্রথম প্রথম আমাকে মেসেজও করতো, তখন কিন্তু বাটন সেট চালাইতো, পরে আমি একটা টাচ ফোনও কিনে দিয়েছিলাম ওর টাকা দিয়েই, সত্য বলতেছি। তো আমাকে দেখা যায় ব্লক মেরে রাখে, আবার খোলে, আবার বলতেছি কি যে তোমার ফিটনেসটা ঠিক নাই, স্বাস্থ্য ঠিক নাই। তো আমি বললাম তো এতদিন তো আমরা কথা বললাম, এই কথা তো আসলো না, এখন এটা কেন? আমি যেটা নিয়ে স্ট্রাগল করতেছি আমার তো ভালো লাইফ আছে, আমার তো এখন অনেক বয়স পড়ে আছে, আমি অনেক কিছু করতে পারবো, আমার সম্ভাবনা আছে, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমি তোমাকে হেল্প করতেছি, চাকরি হওয়ার আগ পর্যন্ত আমি হেল্প করতেছি। তো এর ভিতরে হঠাৎ করে একদিন বলতেছে আমি বাড়ি যাব, 24 সালের শেষ সম্ভবত। তা আমি বাড়িতে ওকে আমি বরিশালে দিয়ে আসলাম, আমি ওর বাড়িতে আর যাইনি। দিয়ে আসানোর পরে এরপরে বাড়িতে যাওয়ার পর ওর বোন মনে উল্টাপাল্টা কিছু বুঝাইছে হয়তো পারে। এরপরে থেকে আমার আর ফোন রিসিভও করে না, ধরে না। পরে আমি
অন্য নাম্বার দিয়ে ট্রাই করছি, কল ধরছি। আমি এবার ডিরেক্ট বললাম যে তুমি যদি আমাকে এবার এমন করতে থাকো তাহলে আমি তোমার বাসায় আসবো। তুমি অন্যায় করছো না, তুমি আমার থেকে সব কিছু নিলা, খরচ নিলা, সব কিছুতে হেল্প করলাম, ভালোবাসলাম, তুমিও বাস, এই পর্যন্ত তুমিই নিয়ে আসলো, প্রথমে তো আমি নাই বললাম। এরপরে তুমি এমন কেন করতেছো, তুমি আমাকে বলো, আমার ফ্যামিলি রাজি করাবো, আমি কথা বলি, দেখি কিছু হয় কি না। 24 সাল গেল, 25 সালের রমজান মাসে চাকরিরা গুলশানে চাকরি করতো। হুট করে একদিন শুনি কেউ বাড়িতে চলে গেছে। মানে আগে যখন বাড়িতে যাইতো, আসতো, আমাকে জানাতো, আমি নিয়ে আসতাম, ইয়ে করতাম। কিন্তু এবার ও একাই চলাফেরা করার সাহস পেয়ে গেছে। তা আমি এই জিনিসটাকে পজিটিভও নিছি আবার নেগেটিভও নিছি। হুট করে যাওয়াটা ফ্যামিলিও জানে না, মানে কেয়ারফুল ফ্যামিলি ছিল না। পরে আমি সত্যি বলতে কি ওর বাসায় চলে গেছি। নদীর পাশে একটা ঘর, হ্যাঁ, একদম নদীর কূলে ঘরের অবস্থা খুবই ভয়াবহ, নদীর লগে একদম, মানে এক পার এক হাত নদীর সাথে ঘর। এরপর ঘর কয়েকবার ভাঙছে। তা আমরা কিন্তু ভোলা সদরে আমাদের বাসা, হ্যাঁ, বিল্ডিং করা হয়েছে অলরেডি। পরে আমি এখন মারে তো এটা বলা যায় না যে ঘরের অবস্থা খারাপ, তাও আমি কিন্তু ওরা ভালোবাসি, এই কথাটাই আমি বলতেছি। তো ওই দিন আমার মনে আছে যাওয়ার পরে ওর সন্ধ্যা হয়ে গেছে, ও তো দেখে আমাকে খুবই মানে রাগ, জ্ঞান আসলাম। আমি তো বিপদে পড়ে গেছি, ওর খোঁজ নাই, খবর নেই, কেন এই সমস্ত কাজ করতেছে, পাগলামি কেন করতেছে। ভালো মন্দ বলতে তো পারে, আমি এখন চিকন হয়ে গেলাম, আমার ফিটনেস ঠিক নেই, আমার মানে চলাফেরা ঠিক নেই, তা আমি কি করলাম, অন্যায়টা কি করলাম। আমি খালি ওর থেকে জানতে চাই যে আমার ভুলটা কোথায়, আমি সমাধান করি। আমি এরকম বলছি, আমি একটা ডায়েরি নিচ্ছি, আমার ভুলগুলোর কথা আমাকে বলো, আমি লিখে নিচ্ছি, সলভ করে নেব। ও বলতো না। তো ওই রাত্রে আমার মনে আছে ওর বোনে আমার রাইখে দিছে, রাখার পর সকালবেলা আমার বিদায় দিছে। তো আমি বলছি যে আমি বাড়িতে যাই, কথা বলি, 25 সালের কথা। বা ঢাকা আসলাম, তখন ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো আমি ওগুলো পারতাম। আমি ওই কাজটা করতেছি শীতকালে, আমার মনে আছে। রমজান পর্যন্ত করার পরে ও আবার ঢাকাতে আসলো, ওরা আনাইলাম, ওরা বুঝাইলাম, চাকরিতে আবার জয়েন করলো পার্মানেন্ট। রমজানের ঈদের পর ও বললো কি আমি বাড়িতে চলে যাব, মা অসুস্থ। আসলে মা অসুস্থ এই কথাটা ছিল একটা বানোয়াট মিথ্যা কথা। এটা ওর বোন ওকে বলে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে গেল 25 সালে। তা আমি ওকে লাস্ট দিয়ে আসলাম, আমি বললাম আমার ভোলাতে নিয়ে দিয়ে আসলাম, বরিশাল এর মধ্যে তো আপনার বিয়ে থা করে নেন নাই? বিয়ে, বিয়ের কোশ্চেন আমার মনের ধারণা ছিল যে আমার বড় ভাই যেহেতু একটা সমস্যা, মানে বিয়ে করে নাই, ফ্যামিলিগতভাবে আমরা করব। শেষ পর্যন্ত কেউ আপনাকে বিয়ের জন্য চাপ দিছিল? বিয়ের জন্য চাপ দিছে বলতে আমি বলছি ও কিন্তু ওর ফ্যামিলির বাইরেও যাবে না, মানে ফ্যামিলির বাইরে আপনি বলেছিলেন চলো বিয়ে করে ফেলি? আমি এবার একজন মানে দেখি যে ও তালাবালা মানে তালিজালি করে, মানে আবল তাবল কথাবার্তা বলে, চাল চলন বা অন্যরকম হয়ে গেছে। তখন আমি বলছি চলো বিয়ে করে ফেলি। পরে ভাই ব্রাদার আছে, ওনাদেরকে জানায় করে ফেলি ঢাকাতে। ও বলছে যে আমার ফ্যামিলি আছে, আমার বাবা রাগারাগি করবো বা তোমার মা। লাস্টলি কি হলো বুঝতে পারছি। আচ্ছা, লাস্টে যেটা হইলো 25 সালে আপনার রমজান ঈদের পরে ওরে বাড়িতে দিয়ে আসার পরে আমি বলছি কি তোমার মা অসুস্থ হলে নিশ্চয়ই তুমি ঢাকা যাবা, বা চাকরি সুস্থ হলে। বলছে দেখি। তা আমি ভোলাতে চাকরি নিই, আমার ভোলাতে একটা মার্কেটিং চাকরি নিছি ব্যাটারি কোম্পানিতে। তখন ও যেটা করলো, 2-3 দিন কথা বলছে, 4 দিনের দিন আমি ওর ফোন দিই, ওর বোন ধরছে। আমি আপুকে কোশ্চেন করলাম, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি। আপনি যে ওর ফোনটা ধরলেন, আমি তো আপনার সাথে কথা বলি প্রায় সময়, ও আর তোমার সাথে কথা বলবে না। তা আমি বললাম যে আপু, আপনি রিলেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, সব কিছু তো আপনার আন্ডারেই ছিল, এখন আপনি এই কথাটা কেন বলতেছেন? তোমার ফ্যামিলি নিয়ে আসতে পারলে আসো, না আসতে পারলে আর ফোন দিও না। তাই বললাম আপু আমি তো ওরা সব জানাচ্ছি, আমার একটা চাকরি কেবল হইলো, আমি বাসায় জানাই। তখন আমরা ঘর করি বিদায় আমরা ভোলা সদরে বাসা ভাড়া নিয়ে থাকতেছি ওই বছর। তখন মারে জানানোর পরে মার এখান থেকে শুরু আর কি। মার এমন কোনো দিন নাই স্যার মার পায়ে ধরি নেই আমি, মায়েরা দেখেন, একটু একটু দেখে আসেন, ওর ভালো লাগবো আপনারে, মেয়ে হিসাবে খারাপ না, দেখতে সুন্দর, লম্বা চূড়া, ফেস কাটিং, এইভাবে বলছি, এটা লক্ষ্মী মেয়ে। মার মন গলে না। এখন সংসারে বড় ছেলে, টাকা দেয় বেশি, এই জন্য কি তার দিকেই বেশি খেয়াল, তার কথাই শুনতে হবে। আমি 2 টাকা কম দিই বা বেশি দিই, আমার কোনো নাম হয় না, আমি যা পারি দিই, আমি ঘর থেকে নেই না। মা ওই বড় পোলার, একটা মেয়ে চাইতে গেলে বড় পোলার ক্ষতি হবেই চিন্তা করে। তা আমি ভুলছি, এমন করতে করতে অনেক হামলা মামলার পরে আমার মামি ছিল, মামি বলছে আপা নে চলেন, ছেলেটা এত করে বলতেছে চলেন।
পরে আমার মনে হচ্ছে রমজান থেকে কোরবানি ঈদ পর্যন্ত নেওয়া হয়েছে, কোরবানি যাও 2 সপ্তাহ চলে গেছে, মারে রাজি করাইতে পারে। ওই যে মেয়ের বাবার চলাচলের প্রতি মার মন খারাপ। এরপরে নিয়ে গেলাম অনেক জোর করে। মাঝখানে যেটা হলো, ওর আপু অনেক প্যারা দিতেছে, ওর আপুকে একটু মেজাজ খারাপ হয়ে গেছে। যেমন, আপু আমি ওকে এত বছর ভালোবাসলাম, আপনি একটু ধৈর্য ধরতে পারতেছেন না, আমার সিচুয়েশনটা আপনি কেন বুঝতেছেন না? মানে খুব রাগ হয়ে গেছে, এটা সত্য কথা বলতে। আমি অনেস্টলি ওকে বকাও দিছি। ওর আপু করলো কি, এই বকাটাকে এমনভাবে নিছে নিজের মনের ভিতরে। আমি অনেকবার ক্ষমাও চাইছি, একটু রিকোয়েস্ট করি। আমার মাকে নিয়ে গেছি, ওর আপু 1 গেল 2 গেলে শরবত করলো, আর 30 টাকা দামের যে আমগুলো ওর বাবা রাস্তা থেকে নিয়ে গেছে, এটা দেখার চোখে দেখা, করানোর পরে এগুলো কাইটে দেওয়ার পরে ও মেবি নুডলসটা পাক করতেছিল। তো এরপরে আমি গেছি একটু, মানে বাইরে গেছিলাম, কেউ আমাকে একটা ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করতে একটু বাইরে গেছি ঘরে। বাসায় ঢোকার সাথে সাথে শুনতেছি কি, আপনার ছেলে খারাপ, আপনার ছেলে হ্যান ব্যবহার ভালো না, ও চলাচল ভালো না, হ্যান ত্যান, জামাই মতো লাগবে না, হ্যান। তখন আমার মা একটা কোশ্চেন করছে যে, আমার ছেলে কি আপনার বোনকে আগে পছন্দ করছে না আপনার বোন করছে? আপনার বাসায় কি আমার ছেলে গেছে না আপনার বোন আমার বাসায় আসছে? বলেন তো। সব তো আপনারাই করাইলেন, সব তো আপনারা জানেন, তাহলে আপনারা এই বিচারগুলো কেন দিচ্ছেন? আমার মা একটা কোশ্চেনই কিন্তু করছে। তখন আমার ওই বাসায় থাকা অবস্থা আমার মনে হচ্ছে মেজাজটা খুব খারাপ হয়েছে, আমিও খুব রাগ হয়ে গেছি বাসায়। এরপরে ওর মা বাবা ফ্যামিলি বলল যে 2 দিন সময় দিছি, এর ভিতরে আপনাদের জানাতে হবে আপনারা কী করবেন, বিয়ে নিবেন নাকি চলে যাবেন। তা আমার মাকে নিয়ে আমি সম্মানের সহিত চলে আসছি। ওরা পারতো আমার মাকে ওই দিন কোনো কথা না বলে ভালো করে আপ্যায়ন করতে, কিন্তু ওরা এটা না করে এমন একটা অন্যায় করছে যাতে সম্পর্কটা আর না টিকে। ইচ্ছা করে করছে, একদম জাস্ট। তো আমার কাছে কষ্ট স্যার একটা জায়গায় লাগছে, যে যেই মানুষটাকে আমি এত সাপোর্ট দিলাম, এত ভালোবাসলাম, করলো তো সে মানুষটা কেমনে পারলো? সেও তো বাধা দিতে পারতো, বিচার মা এগুলো বলার দরকার নেই, আমি ওকে ভালোবাসি, আমাকে ভালোবাসি, এই কথাটা বললে জাস্ট ওখানেই শেষ। আমি তারপরও স্যার পাগলের মতো, ব্যাহার মতো, একটা মানে খারাপ মানুষের মতো আমি বুঝতেই পারতাছি না। জাস্ট এইখান থেকে ফিল করি এখন, ও যদি এখনও চায় ছুটে, আমি গ্রহণ করতে রাজি আছি, যত বাধা হোক। এরপরে আমি ওকে যেটা, পরে কি সে বিয়ে করে নিছে? না না না, পরে আমি এরপরে 2 সপ্তাহ পর আমার দাদা আছে, দাদারও নিয়ে গেছিলাম। দাদারে 10 পথ আইটেম করে খাওয়ায়। দাদা আমার একটা কথা বলছে, আগের কাম ভালো করেন নাই, মানে আমার মার সাথে অন্যায় করছে বলে আসার পর দাদাকে 1 সপ্তাহ সময় দিছি। এখন বাড়িতে এসে দাদা ডিসিশন নিল যে এঙ্গেজ করবো, এঙ্গেজ আন্টি বদল। ওরা আন্টিদের বরিশালে একটা সিস্টেম কি, আপনার সরা কাবিন করে যেটাকে বলে, সরাসরি বিয়ে যেটাকে বলে, মেয়ে পরে উঠাই নিব, এখন বিয়ে, জামাই ওখানে থাকলো আর কি, এরকম। তা আমার দাদা চিন্তা করলো যে বড় নাতির ক্ষতি করে তো আমি এটা কাজটা করতে পারি, আপাতত এঙ্গেজটা করতে পারি। ওর বোন রাজি হয় না। ওরে আমি অনেক কষ্ট করে, যোগাযোগ তো হয়ই না, করেই না, অনেক কষ্ট করে ম্যানেজ করছি কোনোভাবে। পরে ও লাস্টে আমার দাদার বলছে, আচ্ছা আপনারা এঙ্গেজ করতে আসেন। এঙ্গেজ করার সময় মানে বৃহস্পতিবার ডেট দিছে, শুক্রবার, হ্যাঁ। আমার হঠাৎ করে ফোন দিয়ে বলে কি, মেহেদি আমার নানু অসুস্থ। আচ্ছা ঠিক আছে। পরের সপ্তাহে বলতে কি, মেহেদি আমার নানু মারা গেছে। সত্যি বলতে আসলে দোনোটা কথাই সত্য ছিল। পরের সপ্তাহে আমার দাদার আবার কীভাবে বলি, আমি বলছি একটু সময় নাও। পরের সপ্তাহে শুনি ও আমার থেকে ফোন দিছে, দিয়ে বলছে, মেহেদি আমি ঢাকা চাকরিতে চলে যাবো, আমার আর ভালো লাগে না, তুমি আমাকে কিছু টাকা দাও। আমি 1000 টাকা বিকাশ করে দিছি, ওর ঢাকা নার্সিংয়ে চাকরিতে চলে গেছে। চাকরিতে যাওয়ার পরে যেটা করলো, আমি খোঁজ পাচ্ছি না, কিরে মেয়েটা বিয়ে হয়ে গেল না কোনো মারধর করলো ওরে। হঠাৎ করে আমার চিন্তা আসলে আমি ঢাকা যাই। ঢাকা গেলাম 9ই নভেম্বর, সরি হ্যাঁ 9ই নভেম্বর গেছি। যাওয়ার পরে আমি যে এলাকায় ছিলাম ওখানে গেছি, যাই দিকে ও রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হচ্ছে, 7টার ডিউটি, সকাল মর্নিং ডিউটি যেটাকে বলে, বাস ধরবে, আমার সামনে পড়ে গেছে। আমি বললাম, লিজা আমি এই এলাকায় অনেক বছর ছিলাম, তুমি আমার সাথে পার পাইবা না, তুমি অন্যায়গুলো কেন করলা সেটা বলো। এঙ্গেজ ক্যান্সেল করলা, কাউকে জানালা না, আবার হুট করে চলে আসলা, এটা কি ভালো কাজ? আমার কাছে টাকাও নিলা, ঢাকা আসবা বললা, আমাকে সাথে নিয়ে আসতে পারতা। ও বলা, আমার ঘরে মারছে আমার, এই জন্য রাগটা সবার উপরে দেখাইছি। তো আমি আবার বাড়িতে চলে আসছি, ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষাটা দিলাম। এরপরে আমি আবার ইভেন্টের কাজের জন্য ঢাকা ওর কাছে চলে যাই। 2 মাস থাকার পরে আমি আলাদা বাসায় নিছি। দেখা সাক্ষাৎ হওয়ার পর ওরা বুঝাইলাম অনেক কিছু। বোঝানোর পরে আমি বলছি, দেখো এবার লাস্ট, চলো বিয়ে করে ফেলি। তোর এই মুরদ আছে, এইভাবে বললো। তাই আমি বলছি, আচ্ছা ফ্যামিলির মাধ্যমে এবার হয়ে যাবে, তুমি রমজানে বাড়িতে যাও, ঈদের পর এই কাজটা সেরে ফেলবো, ফ্যামিলি যত কষ্টই হোক, এবার আমি একটা না একটা করবোই ইনশাল্লাহ। লাস্ট যেটা ফিনিশিং হইলো, ও
ও আমাকে বলল ফেব্রুয়ারি মাসে রমজানের আগে 1 তারিখে আমার গ্রুপে চাকরি হয়েছে বরিশালে, স্যালারি টালারি ভাড়া সব মিলে 23 থেকে 24 হাজার টাকা করে। তো আমি ওকে বললাম আমি চলে যাচ্ছি ফেব্রুয়ারি মাসে, তুমি তো এখানে থাকতেছো, আমার খুব ভয় লাগতেছে তোমার নিয়ে, সাবধানে চলাফেরা করো তুমি, কিন্তু আমি তোমাকে জোর করছি না, তুমি যেদিন চলে আসবা আসবা, আমি এরপর থেকে কিন্তু বিয়ে শাদীর বিষয় কেউ আমাকে ঠেকায় রাখতে পারবে না। তো আমি চলে আসার পরে টানা 20 দিন ওর ফোন বন্ধ, কোনো খোঁজখবর নেই। এরপর ওর এক বান্ধবী আছে হিন্দু, ওই মেয়েটাকে ফোন দিলাম, ওই মেয়েকে আমি বলছি আপনি যদি ওর নাম্বার বা ওকে ম্যানেজ না করে দেন আমি কিন্তু আপনার প্রতি চড়া হব, মানে এমনি বলছি যে আপনি কিন্তু ওর সম্পর্কে সবই জানেন। তো মেয়েটা আমাকে ওর নাম্বার দিছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব দিছে। কল দিলাম যে তুমি এই সিম নিলে আমাকে একটা ফোন দিলে না, 20টা দিন আমি কি আসি না মরছি, তোমার কি এমন অভিমান কী সে বলো, তোমার বাসায় বলে তুমি কথা বলো না, রাগ, তাহলে অভিমানটা কোথায়, আমার ফ্যামিলির সাথে আমার সাথে কোথায় বলো, আমার কোন জায়গাটা আমি ডেভেলপ করতে, মোটা হওয়া লাগবে, ওষুধ খাবো, আমি এইবার এরকম বলছি। তো এরপরে কথা বলে, রমজান আসলো, কথা বলে আবার ব্লক মারে, 7 দিন ব্লক, 2 দিন কথা বলে। আমি তো কাজে কামে ব্যস্ত হয়ে পড়ছি, আমার একটা বিশ্বাস ছিল যে ও যাই করুক কোথাও বিয়েও করবে না, কিছুই করবে না, যা করো আমি জানবো অন্তত, যেহেতু এতদিন ধৈর্য ধরছি, কষ্ট করে আনলাম। ভাইয়া শেষ করে নেব। আচ্ছা, লাস্ট ফিনিশিংয়ে যেটা হলো কোরবানির আগ পর্যন্ত ওর সাথে কথা আমরা বলছে যে মেহেদি আমি সর্বোচ্চ চেষ্টা করব, তুমি আমার জন্য তোমার ফ্যামিলিতে কথা বলো। আমি এই আশ্বাস পেয়ে ঈদে বাড়িতে যে মার সাথে কথা বলছি, মাকে কোনো রকম ম্যানেজ করছি, মাও আবার অন্যরকম মানুষ, কঠিন ছিল আমার জন্য, সহজ করলে এতদিন সহজ হয়ে যেত। মার কাছে ও ফোন করছে, মা খুব রেসপন্স করে নাই, ওর সাথে রুড ব্যবহার করছে এক কথা। সর্বশেষ ও আমাকে আর কোরবানি ঈদের দিন রাতে 31 তারিখ, ঈদের 2 দিন পর 31 তারিখ রাতে ও আমাকে 30 তারিখ রাতে ফোন দিয়ে কান্নাকাটি, 12টা বাজে রাত্রে, মেহেদি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, বেয়াদবি করছি, অনেক ফাইজলামি করছি তোমার সাথে, তোমার ঘর নাই ইয়া নেই, মাফ করে দিচ্ছি, সব বাদ দিয়ে দিচ্ছি, আমি তোমাকে গ্রহণ করতে চাই। ও কান্নাকাটি করে রাতের 1টা পর্যন্ত কথা শেষ। এরপরে আরেকদিন গ্যাপ দিয়ে লাস্ট 2 জুন আমার সাথে কথা বলছে 2-2.5 মিনিট, বিকাল 5টা পর্যন্ত, 5টায় কথা বলার পর টানা 1 সপ্তাহ 2 মাস ফোন বন্ধ বন্ধ। আমি ওর বাড়িতেও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, আমি ওর অপেক্ষায়। কি হলো কি হলো, জুলাই মাসের 3 তারিখ, এখন আপনি বলতে পারেন এতদিন আপনি কেন অপেক্ষা করলেন, কি করলেন? ও আমাকে বলে গেছে ওর বোনের সাথে, ওর ফ্যামিলির সাথে ওর কোন যোগাযোগ নেই, আমি কথা বললে ওর প্রবলেম হবে, এই চিন্তা করে আমি আর কল দিইনি। আসলে এই আমাকে ধোকা দিয়ে গেছে। লাস্টে যেটা হইলো, ওকে কল দিছে, আর ভাই ওর তো কোরবানি ঈদের 2 দিন পরে বিয়ে হয়ে গেছে, আপনি কি জানেন না? আমি মানে ঘাম বের হয়ে গেছে স্যার, এক কথা আমার শরীর থেকে মানে থরথর হাত পা কাঁপতেছে। আমি ওই বিয়ে তো আপনার সাথে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, তা আমি বললাম যে ও এটা কেমনে পারলো, ওর সাথে তো আমার এই যে গত মাসে যখন আপনি যেভাবে বলতেছেন ঈদের 2-3 দিন পর, তাও তো আমার সাথে কথা, আমি 1টা মাস ওর জন্য অপেক্ষায়, ও কখন ফোন দিবে কখন আসবে, 6টা মাস 4টা মাস দেখা নেই, তাই বলে এই এত কিছু। ভাই ও তো কী করবেন, আপনি বিয়ে শাদী করে ফেলেন। আমি বলছি বিয়ে তো প্রশ্নই আসে না, কাকে করবো আমি? কাকে করবো? তখন আমার ব্যাগ ট্যাগ সাইডে দিছি, লগ বাড়িতে গেছি, যাই আমার মাকে বলছি, আর মা বলে তুই আইসস কেন, তোরা কে রাই না? এ কথা বলার পর আমার মাথা রক্ত উঠে গেছে যে আমার এখানে সিচুয়েশনটা এটা, আপনি আপনি কেমনি আইন না দেবেন, ওর আইন না দেন, ওর বিয়ে হইলে হোক। আমার মনে আছে তারপরের দিন ওষুধ খেয়ে ঘুমাইছি, তারপরের দিন জুলাই মাসের 3-4 তারিখে আমি ওর বাড়িতে গেছি, যাই ওর মারে পাইছি ঘরে, ওর স্বামীর বাসা, ওই বাসা গ্রামেই দিছে বিয়ে। ওর মা আমাকে পানি টানি খাওয়াচ্ছে, ইয়ে করতেছে, মাথায় হাত বোলাই দিচ্ছে। আমি কি আপনি এটা কেমনে পারলেন আন্টি? একটা বার কি আপনি একটা বার ফোন দিতে পারতেন না আমার ফ্যামিলির? ফ্যামিলি খারাপ, আমি কি খারাপ ছিলাম? আমি কি এমন অন্যায় করছি আমাকে বলেন? আমি যদি 20 লাখ টাকা কাবিন হয়, যদি দস্তখত দেওয়া লাগে, আমি ওকে নিতে রাজি আছি, আমার 2টা কিডনি দিয়ে দিব, এইভাবে বলছি। আপনি তারপরে ফিরে দেন, আমি এইভাবে বলছি। স্যার আমার কথাটা শোনে নাই। ওর ভাই আমাকে অটোতে তুলে আমার বোলাতে পাঠিয়ে দিয়েছে, গাড়ির ইয়াতে স্পিড বোর্ড। বাড়িতে আসার পর বাড়ির গার্জিয়ান ফোন দিছে, ওই মেয়ের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় কি না। আমার খালু উনি কল দিছে, মেম্বার মানুষ, ওর বোনের সাথে কনভারসেশন করাই দিয়েছে। তো বললো যে তুমি এই কাজটা কেন করলা বলো তো লাস্টে? ও তো কল্পনাই করতে পারেনি তুমি অন্যটা কেন করলো। ও বললো কি ওরে পাবনায় ভর্তি করার জন্য ওর মাথায় সমস্যা আছে। তা আমার খালু একটা কথা বললো যে ওর মাথায় সমস্যা থাকলে 4 বছর রিলেশন করলা কেমনি? এই পর্যন্ত আগায় নিয়ে লাস্ট পর্যন্ত এরকম কেন করলা তুমি? এত দূর আগায় নিয়ে জিনিসটা কীভাবে তুমি পারলে এটা করতে? ও একটা বার কি জানার অধিকার নাই?
সত্য কথা বলে যাই তাও তো ও নিজের বুঝতে পারতো যে পরিস্থিতি আমার হাতে নিয়ন্ত্রণে ছিল না। একটা বার বলতা তুমি তারে, সে অন্য কাছ থেকে 1 মাস পরে জানে। তারপরে কি আর কথা হয়েছে কোনোদিন তার সাথে? আর এই আক্ষেপটাই, আর এই 1.5 মাসে কি 2 মাসে সে একটা বার ফোন দিত, আমি যতটুকু তার আত্মীয় স্বজনের কাছে খবর নিয়ে দেখলাম তাদের সাথে তার যোগাযোগ আছে, কিন্তু তারা তার নিরাপত্তার স্বার্থে তার ফোন নাম্বারটা আমাকে দিচ্ছে না। স্বাভাবিক, সে বিবাহিত, অন্য জায়গায় কিন্তু গেছে। কিন্তু আপনার কি মনে হবে কেন হইলো এই ঘটনাটা? আমার এখানে মানে আমি আমার কোনো ভুল দেখতেছি না, এক কথায় দেখতেছি না। মানুষ যদি আপনার জীবন থেকে শেখে, কি শিখতে পারে ভাই? আমার কাছে শিক্ষণীয় যেটা হচ্ছে যে ভালোবাসার মানুষটাকে আরও পরীক্ষা করা উচিত, 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এই যে খারাপ কাজটাকে অল্প বয়সে নিয়ে গ্রহণ করে ফেলি, বয়স হইতে বা কর্মসংস্থানের ঝুঁকিয়ে বিয়ে করে ফেলা, এটা হালাল সম্পর্ক করে ফেলা একদম, মানে দেরি করা উচিত না, কাউকে অপেক্ষা করা বা কারোর জন্য অপেক্ষা করা এটাও ঠিক না। আর পরিবারকে অনেক বুঝাইছি জীবনে, আর পালিয়ে বিয়ে করাটাকে আমি পছন্দ করি না, এটা আমার কপালে ছিল না, আমি হয় নাই, চাইছিলাম ফ্যামিলির মাধ্যমে করতে। আমার কাছ থেকে এইটাই শিক্ষা যে কাউকে ভালোবাসলে আসলে এমন ভালোবাসা বাসার দরকার নেই যাতে নিজের ক্ষতি হয়, এটাই আমার শিক্ষা। আসলে নিজের ক্ষতি করে কাউকে ভালোবাসার দরকার নেই।